আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ক্লাস 7 এর গুরুত্বপূর্ণ একটি টপিক হলো আপনার ন্যারেশন। চলুন সেই ন্যারেশন টপিক নিয়ে আলোচনা করা হবে। একটা কোন সমস্যা হলে ন্যারেশন না বোঝা কিভাবে বুঝবেন সোজা ব্যাখ্যা করেছি। চলুন আলোচনা করি। প্রথম প্রশ্ন আছে যেরকম আই রিপ্লাইড আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। আমি উত্তর দিলাম আমি বইটা শেষ করেছি। এর মধ্যে আপনার প্রশ্ন দেওয়া থাকবে। এখন আপনার তো বুঝতে হবে এটা কোন সেন্টেন্স আছে। এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে লিখে দিয়েছি দেখুন, সেন্টেন্স টাইপ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, বিবৃতিমূলক বাক্য। এখন চলুন আমরা এটা গঠন বা কাঠামো দেখি। যদি খেয়াল করেন, এখানে আই হলো সাবজেক্ট, রিপ্লাইড হলো ভার্ব, এটুকুরে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভাইটেড কমা দিয়ে আটকানো, এটুকুরে বলে রিপোর্টিং স্পেস। চলুন আমরা বিস্তারিত ব্যাখ্যা করি। আই হলো এখানে সাবজেক্ট, তারপর রিপ্লাইড ভার্ব, এটুকু বলা রিপোর্টিং ভার্ব। আই রিপ্লাইড এটুকু বলা রিপোর্টিং ভার্ব, এটুকু রিপোর্টিং স্পেস। চলুন এটা ভাঙ্গি। এটা হলো এরকম, সাবজেক্ট আছে, যেহেতু আই আছে এর জন্য হ্যাভ বসেছে। যদি হি থাকতো তাহলে হ্যাজ বসতো। তারপরে দেখুন, খেয়াল করুন, ভার্বের তৃতীয় রূপ ফিনিশেড, তারপরে এক্সটেনশন, বাকি অংশ। আবার খেয়াল করুন, আই সাবজেক্ট রিপ্লাইড ভার্ব, এটুকু বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই রিপ্লাইড বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। I have finished reading the book, এটুকু রিপোর্টিং স্পিচ। আই সাবজেক্ট, হ্যাভ প্লাস ভি থ্রি হয়, এর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আমি উত্তর দিলাম আমি বইটা শেষ, বইটি পড়া শেষ করেছি। এটা ইন্টারেক্ট করবো, কিভাবে করবো চলো আমরা দেখি। আমরা কি করেছি, আই আই ছিল আর আই লিখলাম, তারপর রিপ্লাইড দিলাম, ইনভাইট কম উঠাই দিয়ে দ্যাট, তারপরে আই, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। তাই লিখলাম, তার হ্যাড দিলাম, তার ফিনিশ রিডিং দা বুক। এই যে স্ট্রাকচার যদি খেয়াল করেন, ডাইরেক্ট স্ট্রাকচার ইন্ডিয়ান সাবজেক্ট রিপ্লাই দ্যাট, সাবজেক্টের পরিবর্তে হ্যাড, এর খেয়াল করুন, সাবজেক্ট পরিবর্তিত। হুম, মানে সাবজেক্ট পরিবর্তন হবে না। আর যেহেতু সাবজেক্ট আই আছে, এখানেও আই। সাধারণত আই সবসময় সাবজেক্টকে অনুসরণ করি, রিপোর্টিং ভার্বকে, এর জন্য পরিবর্তন হয়নি। তারপরে হ্যাড দিয়েছি, ভার্বের তৃতীয় রূপ, তারপরে এক্সটেনশন, বাকি অংশ। যদি না বুঝেন চলো আমরা একটু ব্যাখ্যা করি আর ধাপে ধাপে। কিভাবে বুঝবেন চলুন খেয়াল করুন। আই রিপ্লাইড আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। ইনভাইটেড কমার ভিতরে অংশ কি আছে, যে আই, এই যে এটুকু রিপোর্টিং স্পেস বলা হয়, আই আছে। তো আপনি এর জন্য বুঝে নিতে পারেন যে সাধারণত আই আছে, হ্যাভ আছে, প্লাস ভি থ্রি। আবার যদি কোন ইন্টারোগেটিভ হতো তাহলে প্রশ্নবোধক চিহ্ন থাকতো, বা নেগেটিভ করে নট থাকতো, বা এক্সক্লেমেটর থাকলে প্রশ্নবোধক চিহ্ন থাকতো। চলুন লিঙ্ক আর ভাগ কিভাবে হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম অনুযায়ী কমা বা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট হয়, যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি দিয়েছি, দ্যাট দিয়েছি। পার্সন পরিবর্তন দেখুন, এই দেখুন সাবজেক্ট রিপোর্টিং স্পেসে সাবজেক্ট আই আছে আর ভার্ব আই আছে, এই জন্য পরিবর্তন করিনি। টেন্স পরিবর্তন যদি খেয়াল করেন, এই যে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমরা করছি পাস্ট। তারপরে আই হ্যাভ আছে, তো হ্যাড হ্যাড দিয়েছি, আই হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দেওয়া, ধাপে অ্যাকসেন্টের চেনা, ইনভাইট কমাদের ভিতরে অংশ, এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আমরা সেন্টেন্স টাইপ বিতে আসলাম। চলেন আমরা যে বি দেখি। প্রথম প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে, আই সেড টু হার উইল ইউ নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সামিনেশন। আমি তাকে বললাম তুমি কি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এটা ইন্টারোগেটিভে কিভাবে বুঝবো, এটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আরো বোঝা গেল, এই যে অক্সিলারি ভার্ব উইল আগে এসেছে, পরে সাবজেক্ট আছে, নট, হ্যাঁ, তাহলে আমরা শিরোনাম কি আছে, এটা ইন্টারোগেটিভে আছে। চলুন এটা আমরা স্ট্রাকচার করি আর কি। যদি বলি এটুকু আই সাবজেক্ট, সেই টু কি,
বলেন তো said to কি? said to রিপোর্টিং, এটুকু বলে I said to her, এটা হলো রিপোর্টিং ভার্ব। আর এ will you not appear at the final examination বা ইনভাইট কমাতে যদি আটকানো খেয়াল করেন, এটুকু বলা হয় রিপোর্টিং স্পেস। আমি তাকে বললাম তুমি কি যন্ত্র পরীক্ষায় অংশগ্রহণ করবে? আমরা যদি এটার গঠন দেখি, কাঠামো যদি করি, খেয়াল করুন। প্রথম আছে সাবজেক্ট আই, পরে আছে said to, তারপরে আছে অবজেক্ট আই, said to, তারপরে হার, she হার এটা হলো অবজেক্ট। তারপরে যদি খেয়াল করুন উইল কি? উইল অক্সিলারি ভার্ব উইল, তারপরে সাবজেক্ট ইউ, তারপর নট, তারপর আছে অ্যাপিয়ার ভার্ব, আর বাকি অংশ অ্যাট এক্সামিনেশন এক্সটেনশন। বাকি অংশ এলো ডাইরেক্ট স্ট্রেচার। ইনডাইরেক্ট কিভাবে? এই আই সেড টু হার, আই লিখলাম, সেড টুর পরিবর্তে কি দিব? আজ দিব। তার হারই বসবে। তাহলে আই সেড টু হার বা ইনভাইটেড কমা আর কমা তুলে দিয়ে কি দিতে দিব? ইফ। তারপরে সাবজেক্ট নেওয়া দরকার। এই যে আছে হার, আর ইউ অনুসরণ করে অবজেক্ট কে ইউ আছে, ইউটিং স্পিচ, ইউ অনুসরণ করে কার কি? অবজেক্ট কে। তা অবজেক্টের সাবজেক্ট কি? শি হার এই জন্য আমরা শি নিয়েছি। আবার খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনুন। আই সে টু হার উইল ইউ নট টু অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সামিনেশন। আমি তাকে বললাম তুমি চন্দ্রপরীক্ষায় অংশগ্রহণ করবে না। আই লিখেছি, সেটির উপরে আজ দিয়েছি, হার লিখেছি, ইনভাইটেড কমা, এই যে ইনভাইটেড আর কমপ্লিটতে কি দিয়েছি? ইফ দিয়েছি, তো কমা তুলে দিই। এরপরে কমা তুলে দেওয়ার পরে যখন খেয়াল করি, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে ইউ, এই সাবজেক্ট হচ্ছে কি? ইউ। ইউ অনুসরণ করে অবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে হার। তাহলে শি হার সাবজেক্ট অবজেক্ট পজিটিভ আছে, হ্যাঁ, শি নিয়েছি। তারপরে উড নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল। আর চলুন এটা এবার একটু ধাপে ধাপে ব্যাখ্যা করি, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করি। যদি এখন দেখেন, আই সে টু হার উইল ইউ নট অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সামিনেশন। প্রথমে সেন্টেন্স বুঝতে হবে এটা হলো ইন্টারোগেটিভে আছে। তারপর সেন্টেন্স চিনবেন কিভাবে? এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, আপনি সহজে বুঝবেন এটা কি আছে, ইন্টারোগেটিভে আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবার হলো রিপোর্টিং ভার্ব, পরবর্তী ধাপ হলো রিপোর্টিং ভার্ব। প্রশ্ন করলে বোঝা যায় যে সেট টু, এই সেট টু এর পরিবর্তে কি দিয়েছে? আজ, যেহেতু এটি ইন্টারোগেটিভ আছে, আজ দিয়েছে। এবার হলো লিঙ্ক অ্যান্ড ভার্ব, হ্যাঁ, ভিতরের অংশটি কি আছে? উইলের পরিবর্তে এই যে কি দিয়েছে? উড। ভিতরের অংশটি উইল বা সাহায্যকারী ভার্ব, হ্যাঁ, উইল। আর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমপ্লিট দিয়েছে ইফ। আর যে সময় আমরা করবো অ্যাসার্টিভে, মনে করেন ধরেন এই যে ইন্টারেক্ট করার সময় প্রশ্নবোধক রূপটা তুলে দেওয়া হয়, বাক্যটিকে অ্যাসার্টিভ বানাতে হয়। এর জন্য নিয়ম হলো এই যে, যেহেতু এখানে উইল অক্সিলারি ভার্ব দিয়ে হয়েছিল, এখানে ইফ কমা তুলে দিলাম। প্রথমে আবার সি নিব, তারপরে উড দিব, তারপর বাকি অংশ যা আছে তাই। আর যদি গ্রামারের ব্যাখ্যা ধাপে ধাপে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা সিনেমাতে আসি। যদি এখানে খেয়াল করেন, হি আস্কস দ্য ওম্যান হোয়ার ডু ইউ লিভ, সে মহিলাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় বাস করেন। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা সহজে বুঝে নিব এটা ইন্টারোগেটিভে আছে। তখন এটা পরিবর্তন করে কি হবে? এই যে হি সেড টু ওম্যান, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর হোয়ার ডু ইউ লিভ, এটা বলা রিপোর্টিং স্পিচ। তো আমরা কিনলাম হি আস্কড, আস্কড রাখতে পারি, সমস্যা নেই। হি আস্কড দ্য ওম্যান, ইনভার্টেড কমা পরিবর্তে আমরা খেয়াল করেন, আগে যেহেতু অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব শুরু হয়েছিল, এর জন্য আমরা দিয়েছিলাম আপনার ইফ দিয়েছিলাম, এই সেরিমে কমা বা ইফ দিয়েছিলাম। যেহেতু এখানে প্রশ্ন আগে থেকে আক্স দেওয়া আছে, এই জন্য আমরা আগে আর পরিবর্তন করিনি। আর যদি লেখেন এই প্রশ্নের শুরুতে কি আছে? ওয়ার মানে ডাব্লিউ এস ওয়াট, ডাব্লিউ এস নিয়ম কি? ইফ বা দ্যাট বসবে না, ওয়ার শব্দটি সরাসরি লিঙ্কের ভার্ব হবে। মানে যদি আপনার উইল থাকতো বা অ্যাম, ইজ বা, হ্যাঁ, তাহলে আপনি বা ইফ নিতে হতো, ইফ বা দ্যাট নিতে হতো। হুম। আর যেহেতু এটা নাই, যেহেতু ওয়ার আছে, তা ওয়ার সরাসরি বসবে এখানে, ওয়ার।
ইফ আচ্ছা হি আক্স আক্স এখানে আসবে হি আক্স দ্য ওম্যান, তারপর ওয়ার লিখলাম, তারপরে আপনার ইউ অনুসরণ করে অবজেক্টকে। আপনি যদি খেয়াল করুন অবজেক্ট আছে দ্য ওম্যান, এখানে আমরা লিখেছি শি, তারপরে ভার্ব লিভ ইট। হি আস্ক দ্য ওম্যান হোয়াট ডু ইউ লিভ, সে বলে জিজ্ঞাসা করলো আপনি কোথায় বাস করেন। সে তো হি আস্ক দ্য ওম্যান হোয়ার শি লিভ ইট, সে মহিলাটাকে জিজ্ঞাসা করলো সে কোথায় বাস করতো। আবার সংক্ষেপে বলছি খেয়াল করুন হি আস্ক দ্য ওম্যান হোয়াট ইউ লিভ। এখন যে আপনি খেয়াল করেন হি লিখলাম আমি এখানে, তারপর আস্কড যেহেতু আসার পরিবর্তন করলাম না, আস্ক দ্য ওম্যান দেখলাম, ইনভাইটেড কমা ইনভাইটেড ও কমা পরিবর্তে আগে লিখেছিলাম ইফ, যেহেতু ওয়ার আছে সরাসরি ডাব্লিউ এস ওয়ার্ড, এখানে পরিবর্তন হবে না, ইফ বা দ্যাট কিছু লেখা যাবে না, এখানে ওয়ার সরাসরি বসবে। পরে এ দেখুন ইউ অনুসরণ করে সাব অবজেক্ট কি দ্য ওম্যান, তো এখানে আমরা সে লিখেছি, পরে লিভ ইট। ওকে, সে এমন একটা জিজ্ঞাসা করলো সে কোথায় বাস করে। এই ধাপে ধাপে ব্যাখ্যা করে দিয়েছি বিস্তারিত, আপনারা এটা দেখে নিতে পারেন। আমরা এগুলো বিস্তারিত বলতে গেলে আবার ভিডিওটা লং হয়ে যাবে দেরি। আমরা ডি নাম্বারে আসলাম। যদি খেয়াল করেন প্রথমে কি প্রশ্ন আছে যে আমরা দেখতে হবে, লিসেন টু মি, আমার কথা শুনো। দ্য ওল্ড ম্যান সে টু হিজ সান, বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলল। তো বৃদ্ধ লোকটিকে আগে কে বললো, তার ছেলেকে বললো লিসেন টু মি, আমার কথা শুনো। এটা আমি একটু ব্যাখ্যা করি, চলেন। প্রথমে আগে ড্রেক স্পেসিফিক গঠন বলি যে ভার্ব লিসেন, তারপরে টু, তারপর অবজেক্ট মিল অবজেক্ট। আবার যদি খেয়াল করেন দ্য ওল্ড ম্যান, এটা হলো সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, তারপরে সেড টু, তারপরে হিজ অবজেক্ট, তারপরে বাকি অংশ বলতে পারে। পরে যদি খেয়াল করেন দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, তারপরে আমরা টোল্ড বা অ্যাডভাইস দিতে পারি। হুম, তারপরে এরপরে হিজ অবজেক্ট, তারপরে টু, তারপরে টু, তারপরে অবজেক্ট। চলুন আমরা এটা করি, ধাপে ধাপে ব্যাখ্যা করি। প্রথম আপনি চিনবেন কিভাবে যে লিসেন টু মি, দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন, আমার কথা শুনো, বৃদ্ধ লোকটি তার ছেলেকে বললেন। এটা বুঝবেন কিভাবে, কোন সেন্টেন্স আছে। এটা হলো আপনার এটা কোন সেন্টেন্স চিনবেন কিভাবে, ইনভাইট কমার ভিতরে অংশটি কি সাবজেক্ট ছাড়া এবং লিসেন ভার্ব দ্বারা শুরু, তাই এটা কি সেন্টেন্স, আমরা জানি ভার্ব দ্বারা শুরু হলে সেটা ইনফিনিটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমার ভিতরের অংশটি কি সাবজেক্ট আর সরাসরি লিসেন বসেছে, যদি ডু থাকতো তাহলে ডু নট থাকলে এটা কি, বা লেট বা লেটস থাকলে ওটা কি হয়তো ইম্পারেটিভ সেন্টেন্স হতো, যেহেতু শুরুতে আছে, তাই এটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। রিপিটিং ভার্ব, বৃদ্ধ লোকটি ছেলেকে কথা বলেছে, এটি সাধারণ কথা বোঝাচ্ছে। সেই টু বদলে আমরা কি দিয়েছি, টোল্ড। এই যে সেই টু ছিল, সেই টুর পরিবর্তে আমরা কি দিয়েছি, টোল্ড। হুম, লিঙ্কার ভার্ব বা টু বসানো কেন হলো, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তুলতে, কমা তুলে নিয়ে ভার্বের আগে টু বসাতে হয়। যেমন টু এখানে লিসেন বা টু লিসেন হিসেবে বসে, এই যে টু, টু টু লিসেন। পার্সন পরিবর্তন দেখুন, ফার্স্ট পার্সন আছে মি, ফার্স্ট পার্সন কি আছে মি, আর সাবজেক্ট হলো দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান কাকে অনুসরণ করে, করবে বলেন, দ্য ওল্ড ম্যান কাকে অনুসরণ করবে, বৃদ্ধ লোকটি মানে মি, অপরিচিত থাকবে। হ্যাঁ, তারপরে অবজেক্ট কি হবে, হিম। তো এটা যে আমরা ভাঙি, লিসেন লিসেন টু, লিসেন টু মি, দ্য ওল্ড ম্যান সে টু হিজ সন, আমার কথা শোনো, বৃদ্ধ লোকটি তার ছেলেদেরকে বললো। দ্য ওল্ড ম্যান, এই যে এনতে করতে হবে, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, দ্য ওল্ড ম্যান লিখলেন, সেই টুর ভিতরে টোল লিখলাম, পরে হিজ সন্স লিখলাম, পরে এইগুলো যে ইনভাইটেড কমা এগুলো তুলে দিয়ে আমরা কি করেছি খেয়াল করি, ইনভাইটেড, এই যে ইনভাইটেড কমা ভিতর অংশ সাবজেক্ট ছাড়া, হ্যাঁ, রিসেন্ট ভাব দেওয়া শুরু, তাই এটি ইনভাইটেশন রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, বৃদ্ধ লোকটি তার কথা শুনতে বলেছে। এখন দেখুন লিঙ্কার পর টু, টু বসানো, টু লিসেন দিয়েছি আমরা, টু লিসেন, তারপর দেখেছি টু হিম। চলুন একটু সংক্ষেপে ব্যাখ্যা করে আবার খেয়াল করুন, লিসেন টু মি, দ্য ওল্ড ম্যান সেড টু হিজ সন্স, আমার কথা শোনো, বৃদ্ধ লোকটি তার ছেলেদের বললেন। প্রথমে আপনি খেয়াল করেন এই যে লিসেন আছে, আপনি সহজে বুঝলেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখন এটা তো আমি ভাঙতে হবে, এই দ্য ওল্ড ম্যান আমি লিখবো, দ্য ওল্ড ম্যান লিখলাম, সেড টুর পরিবর্তে টোল লিখবো,
তারপর হিজ লিখবো, তারপর সন। যদি খেয়াল করি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা বা ইনভার্ট কমা তুলে দিয়ে ভিতরে ভার্বের আগে কি বসাতে হয়? টু বসাতে হয়। এই যে এটা তুলে দিয়েছি, তুলে দিয়ে কি টু বসেছি, তারপর বসেছি লিসেন, তারপর বসেছি টু। হুম, লিসেন টু। এবার পার্সন পরিবর্তন, আপনি যদি খেয়াল করি এই জায়গা আছে মি, আর এই জায়গা আছে দা ওল্ড ম্যান। হ্যাঁ, মি আছে, মিল অফ ফার্স্ট পারসন বাই সাবজেক্ট দা ওল্ড ম্যান, বৃদ্ধকে বোঝানো হচ্ছে। মি এর পরিবর্তে কি হবে? হিম হবে। আমরা ই নাম্বার করব এখন। বেশি ফাঁকা। যদি খেয়াল করেন প্রথম প্রশ্ন কি আছে খেয়াল করেন, দ্য পেপার সেড টু দ্য মিরর গিভ মি দ্য প্রমিসেড মানি। বাদশাহ মেয়েরকে বললো আমাকে প্রতিশ্রুত টাকা দিন। এটুকু রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং স্পিচ। আবার এরকম থাকতে হতো গিভ মি দ্য প্রমিসেড মানি, দ্য পেপার সেড টু দ্য মিরর, এইভাবে ঘোরাও আসতে পারে। চলুন আমরা প্র্যাকটিস করি। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ কিভাবে বুঝতে? গিভ ভার্ব দ্বারা শুরু, ভার্ব দ্বারা শুরু, এই জন্য আমরা বুঝলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স। চলুন এটা আমরা ভাঙ্গি। প্রথম যে স্ট্রাকচার যে খেয়াল করেন, ডাইরেক্ট স্ট্রাকচার। প্রথমে আমরা বলতে পারি যে দ্য পেপার এটা সাবজেক্ট, পরে সেট টু পয়লো দ্য মেল অবজেক্ট। পরে যে খেয়াল করেন গিভ হলো ভার, মি, মি হলো অবজেক্ট, বাকি অংশটা এক্সটেনশন। এটাকে আমরা ইন্টারগ্রেট করবো। দ্য পেপার লিখলাম, সেট টুর মধ্যে ডিমান্ড লিখতে পারি আমরা, ডিমান্ড অফ, বা রিকোয়েস্ট দিতে পারি, ডিমান্ড অফ, ডিমান্ড অফ, ডিমান্ড করলো, চাইলো দ্য মেয়র, মেয়রের কাছে। ইনভাইট কমার আর কমা তুলতে আমরা টু দিলাম, পরে ভার গিভ, গিভ লিখলাম, পরে মি আছে, আর মি অনুসরণ করে কিসে? যদি খেয়াল করেন মি যদি অনুসরণ করে কাকে? মি কাকে অনুসরণ করে? এটা প্রশ্ন দিলাম আপনাদেরকে, বলুন তো কাকে অনুসরণ করে? মিলো ফার্স্ট পারসন, আর সাবজেক্ট কি দেবে? ভার্সিয়ালা। তাহলে কি হবে? হিম হবে। হিম দ্য প্রমিসেড মানি, আমার টাকা দিন। এর অর্থ কি দাঁড়ায়? অর্থ হলো এই যে বার্সেলোনা মেয়রের কাছ থেকে প্রতিশ্রুতি টাকা দাবি করে। আর যদি সংক্ষেপে বলি, দ্য পেপার সেড টু মেয়র গিভ মি দ্য প্রমিসেড মানি, এটা ইম্পারেটিভ সেন্স কিভাবে বুঝবেন? এই যে গিভ দ্বারা শুরু হয়েছে, এটা কিভাবে করবো? দ্য পেপার লিখলাম, তারপরে সেড টুর মধ্যে যেহেতু চাইছি আর কি, ডিমান্ড, ইম্পারেটিভ সেন্টেন্স, ডিমান্ড লিখলাম, পরে দ্য মেয়র লিখলাম, ইম্পারেটিভ টু প্লাস আর গিভ, তার মি আসছিল এখানে আপনার সাবজেক্ট। হ্যাঁ, আপনার আর এই জায়গায় আছে দ্য মেয়র, মি কি অবজেক্ট না? আপনি যদি খেয়াল করেন মি কি, মি হলো অবজেক্ট, আর এটাকে বলা হয় ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বাইরে কি সাবজেক্ট, দ্য পে পার্সিয়ালকে নির্দেশ করে, তারপর তো কি হবে? হিম হবে। হিম, হিম দিলাম, তারপরে হিম দা, হিম দিলাম, এই হিম দিব দা প্রমিসেড মানি। তো আশা করি বুঝতে পেরেছি। এবার ধাপে ধাপে প্রতিটা বিষয় ব্যাখ্যা করে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।